আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের স্পেশাল অ্যাকাউন্টিং লাইভ ক্লাসে। তোমরা জানো সবাই যে পূর্ব ঘোষণা অনুসারে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করেছি, যদিও আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে তিনটার ক্লাসটা শুরু করতে পারি না, সেজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু রিকোয়েস্ট করব, আমরা যেহেতু লাইভে চলে এসেছি, তোমরা যে যেখান থেকে দেখছো খুব দ্রুতই লাইভে চলে আসো, যাতে করে আমরা ক্লাসটা এখনই শুরু করতে পারি। সো আমি শাহাদাত ভাই আছি তোমাদের সাথে আজকে অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। ইনশাল্লাহ আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবা। ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে যে আলোচনাটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ নামে চিনি। সেই অনুপাত বিশ্লেষণের এমসিকিউ ক্লাস, পাশাপাশি সিকিউ সাজেশন। সো সবাইকে রিকোয়েস্ট করব আমরা খুব দ্রুতই লাইভে যুক্ত হয়ে যাও, যাতে করে আমরা লাইভটা শেয়ার করে দিতে পারি। পাশাপাশি বন্ধু বান্ধব সহ যে যেখানে আছে সবাইকে একটু কষ্ট করে মেনশন এবং শেয়ার করে দাও, যাতে আমরা এখনই ক্লাসটা শুরু করতে পারি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাব। তবে জাস্ট আমি একটা মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছে, যাতে করে সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দিতে পারো, বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিতে পারো, কারণ আজকের ক্লাসটা তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে। একেবারে এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমাদের এই ক্লাসটা খুব ইফেক্টিভ একটা ক্লাস হবে, কারণ এখান থেকে আমাদের সিকিউ প্লাস এমসিকিউ প্রচুর পরিমাণ প্রশ্ন আসবে। সো শিক্ষার্থীদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, তোমরা বন্ধু বান্ধব সহ সবাই একটু উপস্থিত হয়ে যাও। আর যারা লাইভে আছো সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবাই সবকিছু দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। পাশাপাশি যেটা করবা সেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও, কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা এখনই ক্লাসটা শুরু করব, যাতে করে একবারই সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট একসাথে আমাদের সাথে ক্লাস করতে পারে। সেজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধব সহ করো। আচ্ছা, আমি তো আমার লাইভে চলে আসলাম, যদিও আমাদের লাইভে একটু সমস্যা হয়েছে শুরু করতে, তো সেজন্য আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত। এর পরবর্তীতে যে বিষয়টা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের ক্লাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যার কারণে তোমাদেরকে অবশ্যই এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে ভাইয়া। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা না করো তাহলে অনেক কিছু মিস করবা। আর এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে, যার প্রমাণ তোমরা ক্লাস শুরু করার পরে পাওয়া। সো শিক্ষার্থীদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, আমরা যে যেখান থেকে ক্লাসটা দেখছি সবাই যাতে একসাথে ক্লাসটা এনজয় করতে পারি, এজন্য তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও। পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্লাসটা পাওয়ার জন্য সবাইকে একটু মেনশন করে জানিয়ে দাও। জাস্ট আমি একটা মিনিট সময় নিচ্ছি ক্লাসটা শুরু করার জন্য। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? ওকে, হ্যাঁ আমি শুরু করব ক্লাসটা। আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই কেমন আছো? আজকের ক্লাসটা আমরা যেভাবে শুরু করতে চেয়েছি ওই সময়টা একটু আমাদের প্রবলেম হয়েছে, সেজন্য আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব। ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আমরা সবাই যাতে একসাথে ক্লাসটা এনজয় করতে পারি। কে কোথা থেকে ক্লাসটা করতেছো একটু কমেন্টে জানিয়ে দাও। পাশাপাশি সবাই কেমন আছো, কি অবস্থা তোমাদের, পরীক্ষার প্রস্তুতি কেমন, সব বিষয় নিয়ে একটু বলো। তোমরা সবাই সবার জায়গা থেকে মতামত দাও, কেমন আছো। আজকের ক্লাসটা আসলে কারা কারা শুরু থেকে শেষ পর্যন্ত করবা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আজকের ক্লাসটা কারা কারা শুরু থেকে শেষ পর্যন্ত করবা তারা জাস্ট একটা রিয়েক্টের মাধ্যমে জানিয়ে দাও। জাস্ট একটা রিয়েক্ট করো, আমরা ক্লাসটা এখনই শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে আজকের যে অধ্যায়টা আমরা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ নামে চিনি। আর এই অধ্যায়ে প্রচুর পরিমাণে এমসিকিউ আমাদের এইচএসসি পরীক্ষা পাশাপাশি অ্যাডমিশন টেস্ট দুই জায়গাতেই আসে। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত আজকে শাহাদাত ভাইয়ের সাথে থাকবা, ইনশাল্লাহ ক্লাসটা খুব এনজয় করতে পারবা। সো আজকে এমসিকিউ সলভ ক্লাস হলেও আমরা এটার পাশাপাশি সিকিউ কি টাইপের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো শুরুতে আমি চলে যাচ্ছি প্রথম একটা বিষয়, যে আজকের যে বিষয়টা দেখো, আজকের অধ্যায়টার নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, আমাদের এক মালিকানা ব্যবসায় অথবা যৌথ মূলধনী কোম্পানিতে আর্থিক বিবরণী মূলত কয়টি? একটা প্রশ্ন আমি তোমাদের কাছে শুরুতেই রাখছি, আর্থিক বিবরণী কয়টি?
একটু জাস্ট যদি আমাকে 1 মিনিটে কমেন্টে জানাও আর্থিক বিবরণী আমাদের মূলত কয়টি। এই প্রশ্নটা প্রায় টাইমে আমাদের পরীক্ষায় আসে, সেজন্য আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এক মালিকানা ব্যবসায় অথবা যৌথ মূলধনী কোম্পানি সংগঠনের আর্থিক বিবরণী কয়টি। জাস্ট যারা লাইভে আছো তারা একটু জানিয়ে দাও যে কারা কারা আমাদের ক্লাসটা দেখতে পাচ্ছ, কারা কারা ক্লাসে আছো। সবাই সবার জায়গা থেকে একটু ক্লাসে চলে আসো, যাতে করে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। দেখো আর্থিক বিবরণী কয়টি যদি কখনো প্রশ্ন এসে থাকে সেটার অ্যান্সারটা আমরা কিভাবে দিব। দেখি 2-1টা কমেন্ট আমি একটু দেখি যে কারা কারা আছো, আমরা একটু দেখি আর্থিক বিবরণী কয়টা। আমি তোমাদের কাছ থেকে একটু মতামত চাচ্ছি, কে কোথা থেকে দেখছো, আমাদের ক্লাসটা টোটালি ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা সবকিছু একটু জানিয়ে দাও। বন্ধু বান্ধবকে একটু মেনশন করে জানিয়ে দাও, কারণ যেহেতু ক্লাসটা নির্ধারিত সময়ে আমরা শুরু করতে পারি নাই যান্ত্রিক ঝামেলার কারণে, সেজন্য আমরা একটু পরে শুরু করেছি। এই কারণে হয়তো অনেকে এখনো ক্লাসের নোটিফিকেশনটা পায় নাই, যার কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু কমেন্টে তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দাও বা তাদের কাছে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, আমরা এবার যে প্রশ্নটা আমরা শুরুতে তোমাদের কাছে রেখেছি সেটা হচ্ছে আর্থিক বিবরণী কয়টি। ভাইয়া যদি এই টাইপের প্রশ্ন আসে এমসিকিউতে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে মূলত 4টি। সঠিক উত্তর হবে 4টি। তাহলে আর্থিক বিবরণী 4টি। খেয়াল করো আর্থিক বিবরণী 4টি কি কি, আমরা যদি এক নিমিষে বলি। আমরা সবাই জানি আর্থিক বিবরণীর মধ্যে সর্বপ্রথম যেটা আমরা সেটাকে বলি আয় বিবরণী, অথবা এটাকে আমরা বলি বিশদ আয় বিবরণী। তাহলে আয় বিবরণী অথবা বিশদ আয় বিবরণী। এরপরে আমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে একটা বিবরণী করি মালিকের জন্য, সেটাকে বলি মালিকানা সত্ত্ব বিবরণী। আবার সেটা যদি যৌথ মূলধনী কোম্পানি সংগঠনের হয় সেটাকে আমরা বলি শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী। তাহলে আর্থিক বিবরণীর দ্বিতীয় যে পার্টটা সেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী। হ্যাঁ, অবলিক দিয়ে আমি সেটা লিখলাম না। এরপরে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা বলি হচ্ছে উদ্বৃত্ত পত্র। আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা 3টা বিবরণী একটু দেখলাম, একটা হচ্ছে আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আরেকটা বিবরণী আছে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান 2য় পত্রের 3য় অধ্যায় আছে নগদ প্রবাহ বিবরণী, যেটা IAS 7 অনুসারে প্রস্তুত করা হয়, নগদ প্রবাহ বিবরণী। ওকে, এই 4টা বিবরণী হচ্ছে আমাদের মূলত আর্থিক বিবরণী। আর প্রশ্ন যদি কখনো আসে এই যে নগদ প্রবাহ বিবরণী, এটা কি অনুসারে প্রস্তুত করা হয়? IAS 7 অনুসারে। IAS জিনিসটা কি আমরা সবাই জানি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মানে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান মান, যেটাকে আমরা বলি IAS। হ্যাঁ, এই IAS এর আমরা জানি 41টা মান আছে, সেগুলো নিয়ে আমরা অন্য কোনো ক্লাসে কথা বলতে পারবো। সো এখানে IAS 7 অনুসারে মূলত নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে আর্থিক বিবরণী কয়টি যদি এই প্রশ্নটা আসে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যান্সার দিবা অবশ্যই 4টি। কিন্তু আরেকটা প্রশ্ন, এটা সম্পূরক প্রশ্ন হিসাবে আসে যে আর্থিক বিবরণীর অংশ কয়টি। ভাইয়া দেখো আগেরটা ছিল হচ্ছে আর্থিক বিবরণী কয়টি, আর এই প্রশ্নটা হচ্ছে আর্থিক বিবরণীর অংশ কয়টি। দুইটা কিন্তু দুই রকম প্রশ্ন। তাহলে অংশ কয়টি যদি এরকম প্রশ্ন হয়, তাহলে আমরা অংশ কয়টি বলবো একটু সবাই একটু জানাও তো দেখি। সবাই কারো আইডিয়া আছে কিনা, এখানে যারা আছো লাইভে সবাই একটু আমার সাথে শেয়ার করো, তাহলে ক্লাসটা তোমরা এনজয় করতে পারবা। কারণ যত বেশি শেয়ার করবা, যত বেশি ক্লাসে তোমরা সাড়া দিবা, তত বেশি তোমাদের মাথার মধ্যে ক্লাসটা ঢুকে যাবে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব খুব দ্রুতই আমরা যারা এখনো যুক্ত হই নাই তাদেরকে একটু যুক্ত করে দেওয়ার জন্য তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। পাশাপাশি ক্লাসটাকে একটু ক্লাসে যদি তোমরা একটু নোট করতে পারো, তাহলে সেটা তোমাদের HSC পরীক্ষায় পাশাপাশি তোমাদের সামনে যে অ্যাডমিশন টেস্ট আছে সেখানে তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো দেখো আমাদের যে প্রশ্নটা ছিল আর্থিক বিবরণী কয়টি, সেটার অ্যান্সার আমরা অলরেডি পেলাম যে আর্থিক বিবরণী মূলত 4টি। কিন্তু যদি বলা হয় আর্থিক বিবরণীর অংশ কয়টি ভাইয়া, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু 5টি। তাহলে এই 5টা অংশ কি কি সেটা অনেকেই জানো না। দেখো এখানে যে 4টা আর্থিক বিবরণী আছে, সেই 4টা আর্থিক বিবরণী থাকবে। পাশাপাশি এই আর্থিক বিবরণীতে আমরা বিভিন্ন ধরনের টিকা ইউজ করি, বিভিন্ন নোট ইউজ করি, টিকা অথবা নোট। অথবা আমরা জানি যে হিসাব বিজ্ঞানে আমাদের এক ধরনের নীতিমালা আছে, নীতিমালার প্রয়োগ আছে। অর্থাৎ কখন আমরা
স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করব, কখন আমরা বহিমূল্যে দেখাবো, কখন আমরা বিক্রয়যোগ্য সিকিউরিটিজকে চলতি সম্পদ হিসেবে বিবেচনা করব, কখন আমরা আমাদের সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটা নিব, সেটা কোন সীমাবদ্ধতা অনুসারে নিব, কখন আমরা মনিহারিকে সম্পদ না ধরে খরচ ধরব। এই যে একটা নীতি বা একটা নীতিমালার প্রয়োগ থাকে, সেই একটা নীতিমালাও হচ্ছে আমাদের আরেকটা অংশ। তাহলে নোট টিকা অথবা গণনা কার্য অথবা আমাদের যে নীতির প্রয়োগ, নীতিমালা সমূহ, এটা হচ্ছে আরেকটা অংশ হিসাব বিজ্ঞানের বা আর্থিক বিবরণীর। তাহলে আর্থিক বিবরণীর যখন অংশ বলা হবে তখন সঠিক উত্তর হবে 5টি। এই 4টা আর্থিক বিবরণী প্লাস হচ্ছে আমাদের টিকা, নোট বা নীতিমালা। তার মানে হচ্ছে আর্থিক বিবরণী কয়টি যদি প্রশ্ন আসে তাহলে অ্যান্সার হবে 4টি। এই 4টা কি আমরা যে 4টা বিবরণী শিখি সেই 4টা বিবরণী। আর যদি প্রশ্নে আসে আর্থিক বিবরণীর অংশ কয়টি তাহলে অ্যান্সার হবে 5টি। এই 4টার সাথে সাথে আরেকটা অংশ তখন যোগ হবে, সেটা হচ্ছে নোট, টিকা বা হিসাব বিজ্ঞানের নীতিমালা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসো, আমরা যে এই যে আর্থিক বিবরণী বিভিন্ন বিষয় দেখলাম, এই আর্থিক বিবরণীগুলা আসলে আমাদের বিভিন্ন ওই যে নীতিমালা বলেছি সেই নীতিমালা অনুসারে প্রস্তুত করা হয়। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কি নীতিমালা অনুসারে প্রস্তুত করা হয়, সেটা যদিও আজকের আলোচনার বিষয় না, তারপরে আমি একটু বলে দিচ্ছি। আমরা একটা বিষয় মাথায় রাখবো, আমাদের এই যে আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী অথবা নগদ প্রবাহ বিবরণী, এই 3টা বিবরণী প্রস্তুত করা হবে হিসাবকাল ধারণা অনুসারে। ওকে, আর শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হবে আমাদের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। আমি একসাথে অনেকগুলা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ওয়ালাইকুম আসসালাম, যারা লাইভে আছো আমি একটু রিকোয়েস্ট করব, অবশ্যই আজকের এই স্পেশাল ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের, কারণ তারা যদি এই ক্লাসটা একবার দেখে ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরাও অনেক বেশি সওয়াবের মালিক হবা। কারণ হচ্ছে আজকে এমন একটা ক্লাস তারা পাচ্ছে যে ক্লাসটা তারা হয়তো বা চাইলে অন্য জায়গায় এভাবে ক্লাসটা পাবে না, কারণ আমি ডিটেলস আলোচনা করছি টোটাল বিষয়টা নিয়ে। কারণ এই যে আমি যখন আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা নগদ প্রবাহ বিবরণী, প্রশ্ন এটাও আসতে পারে এগুলা কোন ধারণা অনুসারে প্রস্তুত করা হয়, তখন অ্যান্সার দিবা হচ্ছে অবশ্যই হিসাবকাল ধারণা অনুসারে। আর এই যে আর্থিক অবস্থার বিবরণী সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে, যদিও সেখানে হিসাবকালের মিশ্রণ থাকে। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। এবার আমরা চলে যাব আমাদের এমসিকিউর মূল জায়গায়। তো এমসিকিউর মূল জায়গায় যাওয়ার আগে আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আজকে যে বিষয়টা আমরা দেখেছি একটু আগে, আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীগুলোকে এখন বিশ্লেষণ করব। এই বিশ্লেষণের অনেকগুলা মাধ্যম বা হাতিয়ার আছে, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে অনুপাতের সাহায্যে বিশ্লেষণ করা। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে, স্যার অনুপাত কি? তাহলে অনুপাত কি সেই জিনিসটার জন্য আমরা সংক্ষেপে একটা বিষয় একটু দেখাই তোমাদেরকে। অনুপাত হচ্ছে আমরা একেবারে ক্লাস 4-5-এ পড়ে এসেছি যে অনুপাত একটা ভগ্নাংশ। আমরা সবাই জানি অনুপাত একটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানে হচ্ছে কোনো একটা কিছুর সমান অংশের একটা অংশ বা ভাগের অংশ। এখন খেয়াল করো, এই যে অনুপাত মানে ভগ্নাংশ, এটা আমরা সবাই জানি। এখন বিষয় হচ্ছে খেয়াল করো, মনে করো তোমার কলেজের ছাত্র আছে হচ্ছে মেবি 200 জন, আবার ছাত্রী আছে হচ্ছে ধরো 150 জন। এখন এটাকে যদি আমি এই দুইটার মধ্যে একটা সংযোগ বা সম্পর্ক স্থাপন করতে যাই, তখন এটাকে আমরা যেই সম্পর্কের মাধ্যমে স্থাপন করব সেটাকে আমরা বলবো একটা অনুপাত। অর্থাৎ একটা বিষয়ের সাথে অপর একটা বিষয়ের যদি গাণিতিক সম্পর্ক আমরা স্থাপন করি তখন সেটাকে আমরা অনুপাত বলি। খেয়াল করো, তখন আমরা যদি বলি ছাত্র ছাত্রীর অনুপাত কত, তখন আমরা জাস্ট এভাবে লিখবো ছাত্র অনুপাত ছাত্রী। খেয়াল করবা, দেখো ছাত্র কত, ছাত্র হচ্ছে 200 আর অনুপাত ছাত্রী হচ্ছে 150। এখন দেখো এটাকে যদি আমরা আরেকটু ছোট করে ফেলি তাহলে কত হয়, একটা শূন্য করে কেটে দাও, 20 অনুপাত 15। এটাকে যদি আমি আরো ছোট করতে চাই তাহলে কি হবে, 5 দিয়ে কাটাকাটি করলে এখানে হবে 4 5 20, এখানে হবে 3 5 15। অর্থাৎ তোমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 4:3। এই 4:3 দ্বারা কি বোঝায়? এই 4:3 দ্বারা বোঝায় হচ্ছে তোমার বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হচ্ছে 4 জন এবং ছাত্র সংখ্যা হচ্ছে 3 জন। মানে প্রতি 4 জনের মধ্যে প্রতি 7 জনের মধ্যে, এই দুইটা যদি আমরা যোগ করে দেখাই তাহলে 7 জনের মধ্যে 4 জন হচ্ছে ছাত্র এবং 3 জন হচ্ছে
ছাত্রী। এই যে একটা বিষয়ের সাথে অপর একটা বিষয় আমরা একটা গাণিতিক সম্পর্ক স্থাপন করলাম, এটাকে বলা হয় অনুপাত। এখন এটাকে চাইলে আমরা অন্যভাবে দেখাতে পারি। এই যে 4:3 আমি লিখলাম, এটাকে আমি এই 4:3 না দেখিয়ে আমি দেখাতে পারি হচ্ছে 3/4। কারণ কি, আমি শুরুতেই বলেছি অনুপাত একটা ভগ্নাংশ। তার মানে যখনই আমরা অনুপাত নিয়ে কথা বলবো তখন একটা বিষয় আমরা চলে আসবো, সেটা হচ্ছে অনুপাতের মধ্যে অবশ্যই কি থাকবে, ভগ্নাংশের বিষয় থাকবে। তাহলে প্রত্যেকটা অনুপাতে দেখবা যে একটা ভাগ চিহ্ন আছে। এখন যদি তোমাকে বলা হয় কেউ যে ভাইয়া চলতি অনুপাত কিভাবে বের করতে হয়, তখন তুমি জাস্ট কি করবা, চলতি লিখবা। একটু খেয়াল করো, দেখো খুবই মজার এবং ইজি একটা বিষয়, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। তুমি লিখবা চলতি অনুপাত। ওকে, তুমি কোনো সূত্রই জানো না, তুমি জাস্ট কি করবা, যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, জাস্ট শুরু থেকে করবা একটা ভাগ চিহ্ন দিয়ে দিবা। ওকে, এখন একটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখানে একটা বিষয় দেখি, সেটা হচ্ছে এই যে চলতি। একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ, আরেকটা হচ্ছে চলতি দায়। তাহলে যেহেতু একটা ভগ্নাংশ, তার মানে প্রথমে আমাদের এখানে চলতি যেহেতু বলা আছে, সেহেতু এখানে প্রথমে আসবে চলতি সম্পদ। একটু খেয়াল করবা, আর চলতি সম্পদ। ওকে, আর এখানে হবে চলতি দায়। আমি জাস্ট এই বিষয়টা তোমাদেরকে এই বিষয়টা দিয়ে বুঝাচ্ছি। এখন দেখো, এই যে চলতি অনুপাত সমান চলতি সম্পদ বা চলতি দায় কোত্থেকে এসেছে, যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, সেখান থেকে আমরা এনেছি। এখন দেখো, আমি এই একটা সূত্র থেকে আরো 2-3টা সূত্র আমি এখন বানাবো। কিভাবে বানাবো, আমি চলতি অনুপাত তো দেখালাম। এখন যদি 2 নম্বরে আমি বলি যে আমার তড়িৎ অনুপাত সমান কত, খেয়াল করবা একটু, তড়িৎ অনুপাত। তুমি ধরো কোনো সূত্রই শিখার দরকার নাই, জাস্ট টেকনিকটা মাথায় রাখো। তড়িৎ অনুপাত, তুমি আবারও কি করলা, অনুপাত যেহেতু ভগ্নাংশ একটা ভাগ চিহ্ন দিয়ে দিলা। দেখো আগে যখন চলতি অনুপাত ছিল, এখানে কি ছিল, চলতি সম্পদ। জাস্ট এখন কি অনুপাত, তড়িৎ অনুপাত, সেজন্য এখানে লিখবো হচ্ছে তড়িৎ সম্পদ। ওকে, আর আগে যা ছিল তাই নিচে বসে যাবে, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা কি করব, চলতি দায় দ্বারা ভাগ করে দিব, চলতি দায়। এবার দেখো আরেকটা অনুপাত আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, যদিও এগুলো তোমরা সবাই জানো, জাস্ট টেকনিক্যালি দেখাচ্ছি। এটা হচ্ছে যদি তোমাকে বলে কেউ যে চলতি মূলধন অনুপাত, তাহলে তুমি কি লিখবা, চলতি মূলধন অনুপাত। ওকে, আমি সংক্ষেপে দেখাচ্ছি। এখন জাস্ট কি করবা, আগের মতো চলতি দায় যা আছে তা লিখে ফেলবা, চলতি দায়। আর যেহেতু এখানে কি বলা আছে, চলতি মূলধন, তার মানে এখানে কি লিখবো, চলতি মূলধন। এখানে যা আছে উপরে আমরা তাই লিখবো, চলতি মূলধন। এখানে দেখো আমি 3টা অনুপাতের সূত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি। যদিও এই যে উপস্থাপন করেছি, এই 3টা অনুপাতই তোমাদের আগে তোমরা অনেক সময় মুখস্থ করতে, কিন্তু দেখো টেকনিক্যালি যদি একটা বিষয় তোমরা খেয়াল করো, এখানে কিন্তু মুখস্থর কোনো বিষয় না। যেমন যখন তোমাদের চলতি অনুপাত ছিল, তো ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ আছে আর চলতি দায় আছে। পূর্বে আমরা বলেছি যে চলতি অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, জাস্ট প্রত্যেকটা অনুপাত বের করতে বললে আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে দিব, সেই হিসাবে এসেছে। এখন চলতির জায়গায় যখন তড়িৎ আসবে, আমাদের হর যেটা, অর্থাৎ নিচে যে অংশটা থাকবে সেটা চেঞ্জ হবে না। অর্থাৎ এখানে চলতি দায়, এখানেও দেখবা চলতি দায়, এখানেও চলতি দায়, 3টাকে কিন্তু আমরা চলতি দায় দ্বারা ভাগ করেছি। যখন চলতি অনুপাত ছিল তখন উপরে আমাদের চলতি সম্পদ আসলো, যখন তড়িৎ অনুপাত ছিল তখন উপরে আমাদের তড়িৎ সম্পদ, যখন চলতি মূলধন আসলো তখন আমাদের চলতি মূলধন। খুবই মজার না বিষয়টা, খুব ইজিলি তোমরা এইভাবে মনে রাখতে পারবে প্রত্যেকটা সূত্র। আবার যখন তোমাকে মোট মুনাফা বা নিট মুনাফা বের করতে বলবে, তুমি মোট মুনাফা শিখলে নিট মুনাফা পারবা। যখন তোমাকে দেনাদার আবর্তন অনুপাত বের করতে বলবে, তখন তুমি পাওনাদার আবর্তন অনুপাত বের করতে পারবা। এইভাবে একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের লিঙ্ক আপ বা রিলেশন করে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারো খুব সহজে। ওকে, তাহলে আরেকটা বিষয় আমি এখানে দেখাই। দেখো এই যে আমাদের এখানে হরের মধ্যে 3টাই চলতি দ্বারা ভাগ, এখানেও চলতি দ্বারা ভাগ। যেহেতু প্রত্যেকটা অনুপাতকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করেছি, সেজন্য এই অনুপাতগুলোকে বলা হয় চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, অথবা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, অথবা স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত, অথবা তারল্য অনুপাত। তাহলে খুব ইজিলি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
দেখো কেমন লাগতেছে ক্লাসটা, বুঝতে পারতেছো কিনা তোমরা? থ্যাংক ইউ ভেরি মাচ। আর্থিক বিবরণীর অংশ 5টা, আর্থিক বিবরণী 4টি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার আসুন আমরা যেটাতে যাব। আমরা আসলে আমাদের আলোচনাটা অনেক দীর্ঘ, যদিও আমি চেষ্টা করব তোমাদেরকে আজকে সংক্ষেপে যতটুকু পড়ানো যায়, হ্যাঁ, যতটুকু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ততটুকু যাতে তোমরা ভালো করতে পারো সেই চেষ্টাটা করবো ইনশাল্লাহ। আমি একটু দেখতে চাচ্ছি যারা ক্লাসে আছো ক্লাসটা বুঝতেছো কিনা বা ক্লাসটা কেমন লাগছে, একটু জাস্ট একটা করে কমেন্ট করো। আমি জাস্ট তোমাদের লাইভে উপস্থিতি কম, যেহেতু লাইভে উপস্থিতি কম সেহেতু আমি সবার কাছে একটু চাচ্ছি যে সবাই একটু বন্ধু বান্ধবকে আবারও মেনশন করে দাও, কারণ ক্লাসে যদি তোমরা নিয়মিত উপস্থিত না থাকো তাহলে আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাইয়েরা, একটু কষ্ট করে লাইভটাকে একটু শেয়ার করে দাও। যারা যারা এখনো ক্লাসে আসে নাই সবাইকে একটু মেনশন করে দাও। ওকে, আমরা লাইভে উপস্থিতি খুবই কম দেখতে পাচ্ছি। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যারা যারা আছো এখনো আমাদের ক্লাসে আছো যারা, তারা সবাই সবার বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও, হ্যাঁ, একটু মেনশন করে দাও যাতে করে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, এখন আসো আমরা আলোচনায় চলে যাব। তাহলে যে যতটুকু আলোচনা আমরা এতক্ষণ যাবত করেছি ইনশাল্লাহ আশা করি তোমরা সেই আলোচনাটুকু বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা এখান থেকে কিছু বিষয় নিয়ে নিব। কি বিষয়গুলা, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। দেখো, আমরা শুরুতেই অনুপাতকে প্রকাশ করা হয়। শুরুতে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা মনে হয় আমরা আলোচনা করি নাই। 1 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে অনুপাত হলো কি, অনুপাত কি, আমাদের সঠিক উত্তর কি হবে এটা আমি সবার কাছ থেকে জানতে। অনুপাতটা কি? ওকে, অনুপাতটা কি? দুটি আর্থিক চলকের সম্পর্ক, দুটি চলকের যোগফল, গুণফল, বিয়োগফল। যোগফলও না, গুণফলও না, বিয়োগফলও না। আমরা জানি অনুপাত একটা সম্পর্ক বা অনুপাত একটা ভগ্নাংশ। যেহেতু আমরা সবাই জানি যে অনুপাত একটা ভগ্নাংশ, তার মানে অবশ্যই এটার সাথে একটার সাথে আরেকটার যে আর্থিক বা গাণিতিক সম্পর্ক বিদ্যমান, আমি শুরুতেই বলেছি, সেজন্য সঠিক উত্তর হবে ক। এবার 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেটাতে আমি চলে যাব। অনুপাতকে প্রকাশ করা হয়। ভাইয়া, অনুপাতকে কিসে প্রকাশ করা হয়? আমরা সবাই জানি যে অনুপাতকে শতকরায় প্রকাশ করা যায়। কিছু অনুপাত আছে যেগুলা কি করে আমরা 100 দিয়ে গুণ করি, মনে আছে? এগুলা করে আমরা শতকরায় বলি। কিছু আছে ম্যাক্সিমাম হচ্ছে আমরা ভাগ করি সেগুলাকে, আবার কিছু আছে ভাগ করার পর একটা সংখ্যায় আসে, সেটা পূর্ণ সংখ্যায়। তাহলে অনুপাত শতকরায় হয়, ভগ্নাংশে হয়, আবার পূর্ণ সংখ্যায় হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 1, 2, 3। আমরা সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি এই প্রশ্নটা সবাই ক্লিয়ার কিনা। তোমরা যে যেখানে আছো সবাই একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবকে একটু জানিয়ে দাও আমাদের ক্লাস চলছে, সবাই যাতে ক্লাসটা এনজয় করে। কারণ এই ক্লাসগুলো যদি এনজয় না করো তাহলে সামনের দিকে কিন্তু এরকম ক্লাস তোমরা পাবা না, এটা নিশ্চিত থাকো। কারণ এত ভালো ক্লাস যদি তোমরা রেসপন্স না করো তাহলে এই টাইপের ক্লাস কিন্তু দেবো না, একবারই সংক্ষেপে আলোচনা করে দিব সবকিছু। তো সবাইকে একটু রিকোয়েস্ট করবো তোমরা যে যেখান থেকে দেখছো খুব দ্রুতই লাইভে যুক্ত হয়ে যাও, হ্যাঁ। আমরা এখনই আমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি। দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে থ্যাংক ইউ মোহাম্মদ মারজান সরকার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একটু কষ্ট করে তোমার বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও, আমরা আলোচনাটা সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখো, এরপরে যে প্রশ্নটা অনুপাত বিশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খেয়াল করবা অনুপাত বিশ্লেষণটা কিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মূলধন নির্ণয়ের ক্ষেত্রে, না ঋণ গ্রহণের ক্ষেত্রে, নাকি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে, নাকি ব্যবস্থাপনার ক্ষেত্রে? কোন ক্ষেত্রে আমাদের অনুপাতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমি সবার কাছে রিকোয়েস্ট করবো কে যারা যারা জানো একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানিয়ে দাও অনুপাতটা কিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই জানি এটা খুব ইজি একটা প্রশ্ন, সবাই পারবা, হ্যাঁ। কারণ অনুপাতটা দিয়ে আমরা কি করি? প্ল্যানিং করি। একটা ব্যবসা প্রতিষ্ঠানের যদি আর্থিক তথ্যগুলো আমরা বিশ্লেষণ করতে না পারি তাহলে সেটার প্ল্যানিংটা আমরা কিভাবে করব? সেজন্য অবশ্যই অনুপাতটা দিয়ে আমরা কি করি? প্ল্যানিং করি। অর্থাৎ পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই অনুপাত বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি।
পরবর্তী প্রশ্ন হচ্ছে অনুপাত হলো দুটি রাশির কি? এটা অলরেডি তোমরা জানো, ভাগফল, আমরা সবাই জানি এটা। সো এটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই। অনুপাত হচ্ছে দুটি রাশির ভাগফল। এর পরের প্রশ্ন হচ্ছে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা যায়। বলো তো কি যাচাই করা যায়? অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কি যাচাই করা যায়? আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে যে অনুপাত বিশ্লেষণের মাধ্যমে কি যাচাই করা যায়। তোমরা সবাই আশা করি জানো এটা। ওকে, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, যারা যারা লাইভে আসো তারা সবাই সবার বন্ধু বান্ধব বা পরিচিত জনদের একটু মেনশন করে দাও। আজকের ক্লাসটা আমরা আসলে টাইমলি শুরু করতে পারি নাই, সেই জন্য হয়তো অনেকের কাছে এই নোটিফিকেশনটা পৌঁছায়নি। ওকে, আমি ক্লাসে চলে যাচ্ছি। এখন দেখো, অনুপাত বিশ্লেষণের মাধ্যমে ভাইয়া কি জানতে পারবা? অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কতটুকু সক্ষমতা বা সচ্ছলতা আছে সেটা জানতে পারবো, কতটুকু দক্ষতা আছে সেটা জানতে পারবো, ওই ব্যবসা বাণিজ্যের লাভজনকতা কতটুকু বা কতটুকু মুনাফা অর্জনের ক্ষমতা আছে, যেটাকে আমরা বলি লাভজনকতা অথবা মুনাফা অর্জন ক্ষমতা, সেই বিষয়টাও আমরা জানতে পারবো। তাহলে এই যে বিষয়গুলা, সবগুলা বিষয় কিন্তু আমরা অনুপাতের মাধ্যমে জানতে পারবো। আমরা সবাই জানি এই যে দক্ষতা যাচাইয়ের অনুপাতগুলা মূলত আমরা মুনাফার হার বা সংক্রান্ত অনুপাত, যেগুলাকে আমরা 100 দিয়ে গুণ করে বের করি। এরপরে সচ্ছলতার অনুপাতগুলাকে আমরা কি করি? দীর্ঘমেয়াদী সচ্ছলতা আর অনুপাতগুলা বের করি। লাভজনকতা মানে হচ্ছে আমাদের লাভের হার, আর দক্ষতা যাচাই হচ্ছে আমাদের ওই যে আবর্তনগুলা, হ্যাঁ, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত, এই জিনিসগুলো হচ্ছে আমাদের দক্ষতা যাচাই করি। তার মানে এটার মাধ্যমে আমরা কি করি? তিনটা জিনিসই করতে পারি। সেজন্য আমাদের সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের অবশ্যই সবগুলো হবে, অর্থাৎ 1, 2, 3, যদিও এটা এই পেজে চলে এসেছে। সো এটা হবে সঠিক উত্তর। এবার পরবর্তী যে প্রশ্নটা, সেটা হচ্ছে, খেয়াল করো, সর্বাধিক তরল সম্পদ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সর্বাধিক তরল সম্পদ। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তরল সম্পদটা কিরকম? আবার সম্পদ তো অনেক রকম আছে, তরল সম্পদটা কি? আমি জানি এখানে অনেকে আছো যারা তরল সম্পদ সম্বন্ধে জানো, আবার আমার মতো 2-1 জন আছো যারা তরল সম্পদ চিনো না। আমি তাদের জন্য একটু চেনাচ্ছি। হ্যাঁ, তরল সম্পদ মানে হচ্ছে আসলে নরম সম্পদ। কেমন নরম সম্পদ? তরল সম্পদকে আমরা আসলে শুধু তরল সম্পদ হিসেবেই চিনি না, এটাকে আমরা তড়িৎ সম্পদও বলি। তড়িৎ সম্পদ, অনেকে এটাকে কুইক অ্যাসেট বলে, হ্যাঁ, মানে দ্রুত সম্পদ। তাহলে তরল সম্পদ, তড়িৎ সম্পদ বা দ্রুত সম্পদ একই জিনিস। এখন কথা হচ্ছে তরল সম্পদ হোক, তড়িৎ হোক অথবা দ্রুত হোক, এই সম্পদগুলা সাধারণত চলতি সম্পদগুলা। আমরা সবাই কিন্তু চলতি সম্পদ চিনি। এখন প্রশ্ন আসতে পারে, স্যার চলতি সম্পদ কি? আমরা সবাই একটু দেখি চলতি সম্পদগুলা কি, আমরা সবাই জানি। তারপরেও আমি জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করব। আমাদের অ্যাকাউন্টিং ইয়ার সাধারণত আমরা ধরি হচ্ছে 1 বছর। 1 বছর সাধারণ অর্থ, সর্বোচ্চ 1 বছরে ধরি, এর বেশি আমরা অ্যাকাউন্টিং ইয়ারটাকে নেই না। খেয়াল করো, এটার অনেক কারণ আছে। 2-1টা প্রতিষ্ঠান হয়তো বা অ্যাকসেপ্ট করে, তবে সেটা খুব কম। এখন এই যে অ্যাকাউন্টিং 1 বছর, যে সম্পদগুলাকে আমি 1 বছরের মধ্যে কি করতে পারবো? চাইলে নগদে রূপান্তর করতে পারবো। আর যেগুলা 1 বছরের মধ্যে আমাকে সেবা দিবে বা সুবিধা প্রদান করবে, সেই সম্পদগুলাকে আমরা কি বলি ভাইয়া? সেগুলাকে আমরা বলি হচ্ছে চলতি সম্পদ, যেটা চলতি বছরে আমাদেরকে সার্ভিস দিবে। আর এগুলাকে যে কোনো সময় আমরা নগদে রূপান্তর করতে পারবো। এখন এই চলতি সম্পদগুলোর মধ্যে আমরা জানি সর্বপ্রথম চলতি সম্পদ মানে হচ্ছে নগদ তহবিল, যেটাকে আমরা হাতে নগদ বা নগদ উদ্বৃত্ত বলি। এরপরে ব্যাংক তহবিল বা ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা চিনি। এরপরে হচ্ছে আমাদের কি আছে? দেনাদার বা প্রাপ্য হিসাব আছে। এরপরে আমাদের হচ্ছে সমাপনী মজুত পণ্য আছে, অগ্রিম খরচ আছে, তারপর হচ্ছে বকেয়া আয় আছে, বকেয়া আয়, হ্যাঁ, অব্যবহৃত মনিহারি। আমি জাস্ট সংক্ষেপে একটু লিখছি 1 মিনিটের জন্য। অব্যবহৃত মনিহারি, এরপরে হচ্ছে আমাদের, হ্যাঁ, মজুত পণ্য মানে সমাপনী মজুত পণ্য, এরপরে অগ্রিম ব্যয়। এই যে সম্পদগুলা লিখেছি, এই সম্পদগুলা সাধারণত আমাদের কি সম্পদ? এই সম্পদগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। একটু খেয়াল করবা, খুব গুরুত্বপূর্ণ কথা এখন আমরা যাবো। এই যে চলতি সম্পদগুলা, এই চলতি সম্পদ আর তড়িৎ সম্পদ প্রায় সেম জিনিস, একই।
তবে হ্যাঁ, এখানে একটা জায়গা আছে, যে জায়গাটা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। এই সম্পদগুলাকে আমরা দ্রুত নগদে রূপান্তর করতে পারবো, তবে এখানে যে চলতি সম্পদগুলো আছে এর মধ্যে দুইটা সম্পদ আছে একটু দাগি বা আসামি, যে সম্পদগুলোকে আমরা চাইলেও খুব দ্রুত নগদে রূপান্তর করতে পারবো না। ভাইয়া সেই দুইটা সম্পদ কি? সেই দুইটা সম্পদ হচ্ছে, এক মজুত পণ্য, দুই হচ্ছে অগ্রিম ব্যয়। যেহেতু অগ্রিম ব্যয়টা মানে তুমি আগেই ব্যয়টা করে ফেলছো, এবার সেটাকে তুমি নগদায়ন করা তোমার পক্ষে খুব সহজ না, কারণ তুমি আগেই তো ব্যয়টা করে ফেলছো। এটাকে এখন তুমি এখান থেকে তুমি সুবিধা পাবা, বাট এটাকে তুমি নগদায়ন করতে পারবা না। অনেক সময়ের ব্যাপার, অনেক ঝামেলার বিষয়। এটা একটা। আরেকটা হচ্ছে মজুত পণ্য। মজুত পণ্য মানে হচ্ছে যে পণ্যটা আমাদের প্রতিষ্ঠানে অলরেডি জমা আছে। যেহেতু এই প্রতিষ্ঠানে জমা আছে, এই মজুত পণ্য চাইলে তুমি সাথে সাথে বিক্রি করে নগদে রূপান্তর করতে পারবা না। তার মানে এই দুইটা সম্পদকে আমরা নগদে রূপান্তর করতে গেলে একটু সময় বেশি লাগবে, যার কারণে যখনই তোমাকে তরল সম্পদ বা দ্রুত সম্পদ বা তড়িৎ সম্পদ বের করতে বলবে, এই চলতি সম্পদের মধ্যে যদি এই দুইখান সম্পদকে আপনারা দেখেন, জাস্ট বের করে দিবেন ধাক্কা দিয়ে, হ্যাঁ বের হয়ে যাও। তাহলে এই যে বের হয়ে যাও কাকে বলবা? মজুত পণ্য আর অগ্রিম খরচকে। তার মানে কি হচ্ছে, তড়িৎ সম্পদ চলতি সম্পদ এক হলেও তড়িৎ সম্পদে দুইটা চলতি সম্পদ আসবে না, একটা হচ্ছে মজুত পণ্য আর একটা হচ্ছে অগ্রিম খরচ। দ্যাট মিনস এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা কিরকম হবে? তরল সম্পদ সমান হচ্ছে এই যে চলতি সম্পদ আছে, এই সকল চলতি সম্পদ যদি তুমি যোগ করে ফেলো, মানে এই মজুত পণ্য এবং অগ্রিম খরচ সহ যদি যোগ করে ফেলো, জাস্ট এই দুটাকে আবার কি করে দিবা? পিক দিয়ে বের করে দিবা। অর্থাৎ এখান থেকে মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ দুইটাকেই তুমি কি করে দিবা? মাইনাস করে দিবা অগ্রিম খরচ। ক্লিয়ার কিনা? অথবা এই দুটাকে যোগ করে একসাথে বাদ দিয়ে দিবা, তাও হবে, তোমার ইচ্ছা। তাহলে এইভাবে করলে আমরা কিন্তু কি করতে পারবো? তরল সম্পদটা বের করতে পারবো। তাহলে তরল সম্পদ বা তড়িৎ সম্পদ জিনিসটা আমরা ক্লিয়ার কিনা ভাইয়ারা? একটু কমেন্টে জানাও তো। আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো আলোচনা সমস্যা থাকার কথা না। আমি একটু জাস্ট রিকোয়েস্ট করবো সবাইকে, যারা যারা লাইভে আছো, ক্লাসটা শুনতে পাচ্ছ কিনা? ক্লাসে রেসপন্স আজকে খুবই কম, যেটা আসলে হতাশাজনক। আমি একটু রিকোয়েস্ট করবো তোমরা দ্রুত লাইভে আবারও যুক্ত হয়ে যাও। এখন দেখো, তাহলে কোন সম্পদটি, প্রশ্ন যেটা এসেছে আমাদের সেটাতে চলে যাচ্ছে, কোন সম্পদটি তড়িৎ সম্পদ হিসেবে বিবেচনা করা হয় না? তাহলে কোন সম্পদটিকে তড়িৎ সম্পদ হিসেবে বিবেচনা করা যায় না? একটু আগে যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে তোমরা অবশ্যই পারবা। আই থিঙ্ক তোমরা সবাই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছো। দেখো তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? মজুদ পণ্য বা মজুদ মাল। তাহলে মজুদ পণ্য বা ইনভেন্টরি অথবা মজুদ মাল, যেহেতু এটাকে আমাদের দ্রুত নগদে রূপান্তর করা যাচ্ছে না, সেক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারবো না? তড়িৎ সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। আই থিঙ্ক ক্লিয়ার। এবার আসো, তারল্য অনুপাতের অতি উচ্চ হার। অতি উচ্চ হার কি নির্দেশ করে? অতি উচ্চ হার মানে হচ্ছে তোমার তারল্য অনুপাতের যে সূত্রটা, তারল্য অনুপাতের মানে হচ্ছে আমাদের কি হয়, এই যে অতি উচ্চ হার মানে হচ্ছে সম্পদ আমাদের বেশি দেখাবে, সম্পদের পরিমাণটা। কারণ আমরা তো জানি অনুপাত মানে হচ্ছে উপরে কি থাকছে? সম্পদ থাকছে, নিচে কিন্তু আমরা দায় দিয়ে ভাগ করতেছি। তার মানে এখন সম্পদ যদি এই উচ্চ হার দেখাচ্ছে, তার মানে সম্পদ বেশি দেখাবে। সম্পদ বেশি দেখানোর কারণে কি হচ্ছে, কি হয়? সচ্ছলতা বেশি হবে। তোমার প্রতিষ্ঠানের সম্পদ যদি বেশি দেখায়, সচ্ছলতা বেশি হবে, নাকি অলস সম্পদ তোমার প্রতিষ্ঠানে বেশি থাকবে? দ্যাট মিনস এটা জাস্ট তোমার বেসিকের একটা বিষয়। যদি তোমার তারল্য অনুপাতের উচ্চ হার হয়, কারণ আমরা জানি সম্পদটা যেহেতু উপরে থাকে, সম্পদ বেশি মানে এটার হার উচ্চ হয়। দ্যাট মিনস যেহেতু সম্পদ বেশি, তার মানে অলস সম্পদটা বেশি থাকতেছে তোমার প্রতিষ্ঠানে। ওকে, আই থিঙ্ক তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটি তারল্য যাচাই অনুপাত? তারল্য যাচাই অনুপাত, তাহলে তারল্য অনুপাত বা তারল্য যাচাই অনুপাত একই জিনিস। তারল্য অনুপাতের কথা বলছে, তাহলে তারল্য অনুপাত আমরা জানি, অবশ্যই একটু আগে আলোচনা করেছি, চলতি অনুপাত। মাথায় রাখবে একটা বিষয়, এই যে তারল্য কথা বলা থাকলেই তুমি চলতি কথাটা মাথায় রাখবা। আর এই চলতি কথাটা মাথায় থাকলে তুমি কি করবা? মনে রাখবা এটার সাথে দুইটা জিনিস খুব বেশি রিলেটেড থাকবে। কয়টা জিনিস ভাইয়া? দুইটা জিনিস খুব বেশি রিলেটেড থাকবে। কি কি? একটা হচ্ছে চলতি সম্পদ, আরেকটা হচ্ছে চলতি দায়।
এই দুইটা জিনিস খুব রিলেটেড থাকবে। আই থিঙ্ক তোমরা বিষয়টা ক্লিয়ার। তাহলে এই দুইটা জিনিস যদি বেশি রিলেটেড থাকে তার মানে সেটাই আমাদের চলতি অনুপাত বা তারল্য অনুপাত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান, আসলে অনুপাতের আদর্শ মানগুলো অনেক সময় চেঞ্জ হয়, তবে আমরা একটা বিষয় আমি যদি বলি, এই কার্যকরী মূলধন অনুপাতের আরেকটা নাম কিন্তু হচ্ছে চলতি মূলধন অনুপাত। কি অনুপাত? চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত এবং তারল্য অনুপাতের আদর্শ মান প্রায় একই। তাহলে চলতি মূলধন অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। কি হবে ভাইয়া? 1:1। এই 1:1 দ্বারা কি বোঝায়? এই 1:1 দ্বারা বোঝায় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি 1 টাকা চলতি মূলধন থাকে, অবশ্যই চলতি দায় হবে কত টাকার? 1 টাকা। অর্থাৎ 1 টাকা চলতি মূলধনের জন্য চলতি দায় হবে সর্বোচ্চ 1 টাকা। সমান সমান, অর্থাৎ চলতি মূলধন এবং চলতি দায়ের পরিমাণটা সমান হবে। আর চলতি মূলধন কিভাবে বের করতে হবে আমরা সবাই জানি। এই টেকনিকটা আমি বারবার দেখিয়েছি, এর আগেও দেখিয়েছি। দেখো টেকনিকটা কি ভাই? টেকনিকটা খুবই সহজ একটা টেকনিক। বিষয়টা হচ্ছে আমি বলেছি যে আমরা হিসাব সমীকরণ থেকে একটা জিনিস পাই, সেটা হচ্ছে মূলধন। খেয়াল করবা তো, মূলধন সমান আমি সবসময় একটা জিনিস বলি যে মূলধন সমান কি হয়? একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ থেকে ওই প্রতিষ্ঠানের দায় মাইনাস করলে আমরা মূলধন পাই। এখন যদি এটা ঠিক হয় তাহলে এটার সাথে সাথে আমরা কিছু বিষয় খুব ইজিলি পাবো। এই মূলধনের আগে তুমি জাস্ট কি করবা? চলতি লাগাও। তাহলে চলতি মূলধন সমান কি হবে? সম্পদের আগেও কি লিখবা? চলতি সম্পদ মাইনাস দায়ের আগেও তুমি চলতি লিখবা। তাহলে কি হচ্ছে? চলতি দায়। আবার যদি তোমাকে বলে যে হ্যাঁ কার্যকরী মূলধন, তাহলে চলতি মূলধন যে কথা, কার্যকরী মূলধন একই কথা। আবার এখান থেকে যদি তোমাকে বলে যে প্রারম্ভিক মূলধন বের করতে, কোনো প্রশ্নে যদি প্রারম্ভিক মূলধন চায়, জাস্ট মূলধনের আগে কি লিখছো? প্রারম্ভিক। সো এখানে সম্পদের আগেও কি লিখবা? প্রারম্ভিক। জাস্ট প্রারম্ভিক সম্পদ। আবার ঠিক মাইনাস করার পর আগে চলতি ছিল সেজন্য এখানে চলতি লিখছো, আর এখন প্রারম্ভিক সেজন্য এখানেও কি লিখবা? প্রারম্ভিক। প্রারম্ভিক দায়। এবার যদি তোমাকে কেউ বলে সমাপনী মূলধন বের করতে, তাহলে জাস্ট এখানে সমাপনী লেখো। তাহলে সমাপনী মূলধন ওকে। আর এই পাশেও কি হবে? সমাপনী সম্পদ। এই পাশে হবে সমাপনী দায়। আবার যদি তোমাকে একতরফা দাখিলা পদ্ধতিতে অথবা আমাদের যে অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে যদি তোমাকে প্রারম্ভিক মূলধন তহবিল বের করতে বলে, সেক্ষেত্রেও সেম জিনিস। প্রারম্ভিক মূলধন তহবিল মানে হচ্ছে এই যে আমাদের যেটা ছিল প্রারম্ভিক মূলধন, তাহলে প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এভাবেই তুমি চাইলে কি করতে পারো? এই সূত্রগুলা ইউজ করতে পারো। এখন দেখো এর পরের যে প্রশ্নটা এখানে আছে, সেই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে নিব? অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাত হলো কোনটা? বলো তো তারল্য অনুপাত কোনটা? চলতি অনুপাতগুলাই হচ্ছে তারল্য অনুপাত। অ্যাসিড টেস্ট অনুপাত মানে হচ্ছে, মাথায় রাখবা, অ্যাসিড টেস্ট মানে হচ্ছে দ্রুত অনুপাত, দ্রুত মানে হচ্ছে কুইক, কুইক মানে হচ্ছে চলতি বা তড়িৎ। তাহলে এই অ্যাসিড টেস্ট অনুপাতগুলাও কিন্তু আমাদের কি? তারল্য অনুপাত। তাহলে এই অ্যাসিড টেস্টের অনেকগুলো নাম আছে। কি কি নাম? একটা হচ্ছে দ্রুত অনুপাত, একটা হচ্ছে কুইক অনুপাত, হ্যাঁ, একটা হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, আরেকটা হচ্ছে তারল্য অনুপাত, আরেকটা হচ্ছে তরল অনুপাত, আরেকটা নাম হচ্ছে তড়িৎ অনুপাত। দেখো অনেকগুলা নাম থাকতে পারে। প্রশ্নে কখন কোন নাম দিয়ে প্রশ্ন আসবে আমরা কেউই জানি না। জাস্ট তোমাকে সবগুলা নামই তোমার মাথার মধ্যে রাখতে হবে। তার মানে অ্যাসিড টেস্ট অনুপাত বা চলতি অনুপাত সবগুলাই কিন্তু তারল্য অনুপাত। কিন্তু মজুদ আবর্তন অনুপাতটাকে আমরা সাধারণত, কোনো ইনকেস না হলে সাধারণত আমরা তারল্য অনুপাত হিসাবে ধরবো না। সো সঠিক উত্তর হবে 1 আর 2। ওকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব আমরা একটু লাইভটাকে খুব দ্রুত যাতে এনজয় করতে পারি। দেখো এরপরে তড়িৎ সম্পদ সমান চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য। মাইনাস কি হবে? সূত্র অলরেডি আমরা দেখে ফেলছি, অগ্রিম খরচ। অর্থাৎ এখান থেকে অগ্রিম খরচটা মাইনাস করে দিবা। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে আয়কর সঞ্চিতি কি? ভাইয়া আয়কর সঞ্চিতি মানে হচ্ছে সাধারণত একটা চলতি দায়, আর সাধারণত যেটা চলতি দায় সেটাই কিন্তু বহিদায়। আমি জাস্ট একটা মিনিটে তোমাদেরকে একটা চার্ট দেখাই। দায়কে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অন্তদায়, আরেকটা হচ্ছে বহিদায়।
এই যে বহিদায় এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে মোট দায়, এটাকে কিন্তু আমরা শুধু দায়ও বলি। আর এই যে বহিদায়, এই বহিদায় আবার দুই প্রকার, একটা হচ্ছে চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখন প্রশ্ন যেটা এসেছে সেটা একটু খেয়াল করো। প্রশ্নটার ব্যাখ্যাটা কি, যে নিচের কোনটি আয়কর সঞ্চিতি কি দায়? তাহলে আয়কর সঞ্চিতি চলতি দায়। তাহলে চলতি দায়টা খেয়াল করো তো, এই যে চলতি দায়টা এটা কোন দায়ের অংশ? বহিদায়ের একটা অংশ। তার মানে যেহেতু চলতি দায়টা বহিদায় বা মোট দায়ের একটা অংশ, তাহলে আয়কর সঞ্চিতি যদি চলতি দায় হয়েও থাকে সেটা কিন্তু আবার এক সেন্সে আমাদের বহিদায়। দ্যাট মিনস দায় বলতে আমরা চলতি দায়কেই বুঝবো এবং দীর্ঘমেয়াদী দায়ও বুঝবো, তবে এই দুইটাকে একসাথে কিন্তু আমরা শুধু দায় বা মোট দায় বা বহিদায় বলবো। সেক্ষেত্রে আমরা একটা বিষয় মাথায় রাখবো, যত প্রকারের দায় আছে সেই দায় মানেই বহিদায়। কিন্তু এই যে অন্তদায়, এটা মূলত দায় না। এই অন্তদায় মানে হচ্ছে প্রতিষ্ঠানের কাছে, প্রতিষ্ঠান যদি আমাদের মালিকের কাছে দায়বদ্ধ থাকে বা শেয়ার হোল্ডারদের কাছে দায়বদ্ধ থাকে, সেটাকে আমরা বলি অন্তদায়। সেজন্য এই অন্তদায়টাকে বলা হয় মালিকানা সত্ত্ব। এই অন্তদায়টাকে কি বলা হয়? মালিকানা সত্ত্ব অথবা নিট সম্পত্তি। নিট সম্পত্তি কেন বলা হয়? কারণ ওই যে মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যে টাকাটা পাবে সেটা মালিক বা শেয়ার হোল্ডারদের, সেজন্য এটাকে অন্তদায় বা নিট সম্পত্তি অথবা মালিকানা সত্ত্ব বলা হয়। সো এটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা দায় বলবো না। দায় বলতেই আমরা বুঝবো মূলত বহিদায়টাকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পারবা। এই প্রশ্নের উত্তর অবশ্যই পারবা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। এবার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো, মিসেস আনিকার চলতি সম্পদের পরিমাণ ছিল এত টাকা, যার মধ্যে 40,000 টাকার মজুদ পণ্য রয়েছে। চলতি দায়ের পরিমাণ এত হলে তড়িৎ অনুপাত কত? আমরা জাস্ট সংক্ষেপে একটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই চলতি সম্পদের মধ্যে যদি মজুদ পণ্য থাকে, তড়িৎ সম্পদ বের করার সময় অবশ্যই সেটাকে মাইনাস করতে হবে। আমরা জানি, কারণ চলতি সম্পদের মধ্যে কখনোই, তড়িৎ সম্পদের মধ্যে কখনোই মজুদ পণ্য এবং অগ্রিম খরচ থাকতে পারবে না। দ্যাট মিনস তুমি কি করবা, তুমি জাস্ট তড়িৎ সম্পদ বের করতে গেলে আমাদের এই যে চলতি সম্পদ ছিল কত টাকা? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা থেকে তুমি মাইনাস করে দিবা হচ্ছে মজুদ পণ্য আছে কত? 40,000 টাকার। তার মানে হচ্ছে আমাদের তড়িৎ সম্পদ দাঁড়াচ্ছে হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকাকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। তাহলে চলতি দায় আছে কত? চলতি দায় আছে ভাই এখানে 30,000। এখন ভাগ করে দেখো কি হয়। ভাগ করলে এই যে শূন্যগুলা কেটে দাও, 1 2 3 4, 1 2 3 4, আর 3 দুগুণে 6। এখানে হচ্ছে উপরে 2 থাকে, নিচে কিছু নাই। কোনো কিছু না থাকা মানে কত? 1। আর যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ, তাহলে 2 ভাগের 1 ভাগের 2কে আমরা লিখতে পারি 2:1। তাহলে সঠিক উত্তর কি হবে? চলতি দায়ের পরিমাণ এত হলে তড়িৎ অনুপাত কত? তাহলে তড়িৎ অনুপাত হচ্ছে আমাদের 2:1। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা জাস্ট চলতি অনুপাত 3:1, চলতি সম্পদ এত হলে কার্যকরী মূলধন কত? এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটা করতে গেলে একটু ব্যাখ্যা দেওয়া লাগবে। স্যার শেষ করব। আচ্ছা, যাই হোক, আমি আজকে যেহেতু আমাদের ক্লাসটা একটু লেটে শুরু হয়েছে, আর যেহেতু ক্লাসটা আমরা মোটামুটি চাচ্ছিলাম এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস, অনেকেই ক্লাসে আসতে পারে নাই, যার জন্য ক্লাসটাকে আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা যেহেতু ক্লাসে যারা ছিলেন তারা হয়তোবা ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি কেউ ক্লাসটা না করে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো রেকর্ড ক্লাসটা করে নেবেন। এটার পরবর্তী অংশটা আগামীকালকে আমি শেষ করব। পাশাপাশি আপনাদের আমরা উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিয়মিত ক্লাসগুলো করবেন, প্রি ক্লাসে থাকবেন, যাতে করে আমরা ক্লাসটা কি করতে পারি, নিয়মিতভাবে কন্টিনিউ করতে পারি। আর আরেকটা বিষয় বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে আপনারা যদি ক্লাসগুলোর পিডিএফ শিট পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই ক্লাসগুলোকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে সেটার স্ক্রিনশট অবশ্যই আমাদেরকে দিতে হবে পেজে। ওকে, তো সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবারও আগামী ক্লাসে।